হ্যালো, নমস্কার সবাইকে। আমার নাম সায়ন কুণ্ডু এবং আমি এই বছর এসএসসি সিজিএল 2025 এক্সামিনেশন ক্লিয়ার করেছি। আমার অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 1027 এবং আমি যে পোস্টটা পেয়েছি সেটা হলো গিয়ে B04 জিএসটি ইন্সপেক্টর। আমি ফেসবুকে একটা গ্রুপের সাথে যুক্ত আছি, সেটার নাম হলো এসএসসি স্ট্রাইভার্স বেঙ্গল এবং আমার যেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং আমার যে ইউটিউব অ্যাকাউন্ট আছে সেখানে আমি লাস্ট কিছুদিন ধরে কয়েকটা রিল এবং ভিডিও ছাড়ি। তো সেখানে বেশিরভাগ অ্যাসপিরেন্টরা এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে দাদা তুমি জিএস কী করে পড়াশোনা করেছো, ঠিক আছে? আমার জিএসএ 2025-এ আমি যে নাম্বারটা পেয়েছি সেটা হলো গিয়ে 53/75, মানে আমি টোটাল 19টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, 18টা ঠিক আছে, একটা ভুল গেছে, ঠিক আছে? আমার অ্যাকুরেসি এখানে ভালো করে মেনটেন আছে। তো এটাও একটা বড় কোশ্চেন উঠে আসে যে আমি অ্যাকুরেসি কী করে এতটা ভালো মেনটেন করতে আমি পেরেছি, মানে মোর দ্যান 90% আমার অ্যাকুরেসি জিএসএ। তো এটা চারটেখানে কথা না, বা 95% অ্যাকুরেসিও বলতে পারো তোমরা। তো এটা কিন্তু খুব একটা সহজ কথা না। তো আমি এই জায়গাটায় কী করে পৌঁছেছি বা আমি কাকে কাকে ফলো করতাম, এইটা নিয়ে আমার কাছে প্রচুর কোয়ারিজ আছে যে দাদা তুমি তোমার জিএস এর স্ট্র্যাটেজিটা বা জিএস কী করে করবো সেটা বুঝতে পারছি না, বা রিভিশন কী করে দেবো সেটাও বুঝতে পারছি না। তো এই জিনিসটা আমার কাছে প্রচুর কোয়ারিজ আছে, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি, প্রথম ভিডিও আমি যেটা বাংলায় বানাচ্ছি। এছাড়াও ম্যাথ এবং ইংলিশের উপর আমি ভিডিও বানাবো, ঠিক আছে? তো দেখো শেষ পর্যন্ত, খুব একটা বেশি বড় করার চেষ্টা করবো না, ছোটোই রাখবো। তো দেখো, যদি কিছু এরপরে যদি কিছু কোয়ারিজ থাকে তো তুমি কমেন্ট বক্সে বা আমার যেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে সায়ন_কুন্ডু SAYAN_KUNDU, সেখানে মেসেজ করতে পারো, বা এখানকার যে কমেন্ট বক্স আছে সেখানেও তুমি সেটাকে অ্যাড করতে পারো, ঠিক আছে? বা তুমি বলতে পারো, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। তো শুরু করছি। দেখো, আমি প্রথমে এটা আমার 3 নম্বর অ্যাটেম্প ছিল, ঠিক আছে? 23 আমি সিজিএল প্রিলিমস পাস করি। 23-এর যেটা মেইনস হয় সেখানে আমি 299 পাই 300-র মধ্যে, এবং আমার যেটা আমি 4 নম্বরের জন্য আমি মেরিট লিস্ট থেকে আউট হয়ে যাই, 303 সেবার কাট আউট গেছিলো। তো সেখানে আমার জিএসএ নাম্বার ছিল 23 কি 24 এরকম, ঠিক আছে? মানে 2500 ক্রস করিনি আমি সেবার। দেন আমার যেটা 24-এ যে সিজিএল দিই সেখানে আমার মার্কস ছিল 19, জিএসএ আমার মার্কস ছিল 19, এবং আমার টোটাল যেটা রস করছিল, রস করতে আমি বলছি কারণ নর্মালাইজেশনের পর তো কিছু বলার নেই, সেখানে এত অ্যাব্রাপ্ট নর্মালাইজেশন হয়েছিল সেবার। আমাদের রস করছিল সেটা ছিল 305। তো আমার জিএসএ আমার নাম্বার ছিল 19, ঠিক আছে? 75-এর মধ্যে 19। কিন্তু যেটা আমার 25-এর যে সিজিএল সেখানে আমার মার্কস এসে 53, মানে 75-এর মধ্যে 53, 18টা ঠিক একটা ভুল। এটা একটা হিউজ গ্যাপ, একটা হিউজ জাম্প হয়েছে আমার সেটা। তো সেটা আমি কী করে কভার করেছি, বা আমার কী কী স্ট্র্যাটেজি ছিল, কী কী জিনিস ফলো করেছি, এক এক করে শুরু করা যাক। তো দেখো, যারা একদম বিগিনার লেভেল আছো কি না, তাদের জন্য আমি একটাই খালি কথা বলবো যে তোমরা পারমার স্যারকে ফলো করা শুরু করো। পারমার স্যারের যে 4.0 ব্যাচটা এখন চলছে বলতে পারমার স্যারের 4.0 ব্যাচ শেষ হয়ে গেছে, সেটা তুমি রেকর্ডেড পাবে এখন, ঠিক আছে? ব্যাচটার দাম 1200 টাকা। আর পারমারের স্যারের যেটা 5.0 ব্যাচটা আছে সেটা তুমি মিনিমাম ধরে নাও সেপ্টেম্বরের আগে তো আসছে না, কারণ সিজিএল প্রিলিমস হবে, তারপরে পারমার স্যারের 5.0 ব্যাচটা লঞ্চ হবে। তো তোমার কাছে এখনো মোটামুটি হাতে 4 থেকে 5 মাস সময় আছে। 4-5 মাসের মধ্যে তুমি পুরো যে জিএসএর সিলেবাস আছে সেটা কমপ্লিট করে একবার রিভিশন দিয়ে দিতে পারবে। তো আমি তোমাদের জন্য আমার কাছে একটাই সাজেশন যে তোমরা বেশি দেরি করো না, পারমার স্যারের 4.0 ব্যাচটা কিনে নাও। আচ্ছা, ব্যাচটা কোথা থেকে কিনতে পারবে? পারমার স্যারের পারমার একাডেমি বলে যে মানে অ্যাপটা আছে, প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে তুমি পারমার একাডেমি অ্যাপটা নামো, সেখানে গিয়ে কোর্সেসের মধ্যে যাবে, সেখানে গিয়ে পেয়ে যাবে যে কোথা থেকে ব্যাচটা পাওয়া যায়। এবার ব্যাচটা তো কিনে নিলে, কিন্তু ব্যাচটাকে পড়বে কী করে, বা ব্যাচটাকে রিভিশন করবে কী করে, বা ব্যাচের মধ্যে কী কী আছে? ব্যাচের মধ্যে তোমার যে মেইন যে সমস্ত সাবজেক্ট, মানে পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিকে, এই যে 8টা জিনিসের যে নাম বললাম, এই 8টা জিনিসই ব্যাচের মধ্যে আপলোডেড আছে, ঠিক আছে? সাথে মেইনসের আগে স্যার আমাদের জন্য যে ক্লাসগুলো করিয়েছিলেন, মানে যে ওয়ান শট বলতে পারো, বা যে হ্যাঁ ওয়ান শট টাইপেরই, মানে কোশ্চিনের থ্রু দিয়ে আমাদের যে রিভিশনটা করেছিলেন, তো সেই জিনিসটাও ব্যাচের মধ্যে আপলোডেড আছে। ওকে, তো ধরো আমি একদম বিগিনার হিসেবে বলছি, বিগিনার স্টুডেন্ট হিসেবে তাদের হিসেবে বলছি, এবং আমি ধরে নিচ্ছি যে তোমরা অ্যাভারেজ তোমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে সেটা অ্যাভারেজ লেভেলে আছে। তোমরা খুব মানে মেরিটোরিয়াসও না, মানে আমি আমি খুব মেরিটোরিয়াসও ছিলাম না, আবার আমি খুব মানে আমার মধ্যে যেটা ছিল সেটা আমি হার্ড ওয়ার্ক করতে পারতাম, তো সেই জিনিসটা আমাদের মধ্যে ছিল। আমি তোমাদেরকে এই হিসেবেই বলছি যে তোমরা একজন অ্যাভারেজ স্টুডেন্ট, তোমাদের কাছে যেটা আছে সেটা হলো তোমাদের হাতে সময় আছে এবং তোমরা হার্ড ওয়ার্ক করতে পারো। তো আমি সেই হিসেবে তোমাদেরকে বলছি।
তো যারা বিগিনার লেভেল স্টুডেন্ট আছো, তো তারা পারমার্সের তোমার যেটা লেকচার পছন্দ, ধরো তোমার জিওগ্রাফি পছন্দ, ঠিক আছে, তো তুমি জিওগ্রাফিটা দেখা স্টার্ট করো। জিওগ্রাফিতে তোমার মোটামুটি 27 থেকে 28টা লেকচার আছে এবং প্রতিটা লেকচার মিনিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, ঠিক আছে, মিনিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা। তো ধরো তুমি লেখা স্টার্ট করছো, প্রথম দিন তো তোমাদের মানে ওই সৌরমণ্ডল যেটা আছে, মানে ইউনিভার্স যেটা আছে, গ্যালাক্সি, যে ইউনিভার্স গ্যালাক্সি ওই যে জিনিসগুলো আছে, মানে কনস্টিলেশন বলো, ইউনিভার্স গ্যালাক্সি, তারপর সানের সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন, আর মানে আমাদের যে মানে ইউনিভার্স বা আমাদের যে গ্যালাক্সিতে মানে যে সূর্যমণ্ডল যেটা আছে, সৌরমণ্ডল যেটা আছে, সেখানে যে 8টা গ্রহ আছে সেটা সম্বন্ধে বেসিক ইনফরমেশনগুলো আছে, বা ওই কনস্টিলেশন যেটা কথা বললাম, ক্যাসিওপিয়া বা সিগনাস মেজর, সিগনাস মাইনর, দেন স্টার শেপ, হ্যাঁ তেন অনেক কিছু আছে। তো তোমার প্রথম লেকচারটা তুমি দেখলে, প্রথম লেকচার, প্রথম যে মানে জিওগ্রাফিতে না প্রথম 8 থেকে 10টা লেকচার তোমার থাকবে মানে কি বলবো, মানে ওভারঅল জিওগ্রাফি, মানে ওভারঅল জিওগ্রাফি বলতে তোমার কোনো পার্টিকুলার কোনো কন্টিনেন্ট বা পার্টিকুলার কোনো রিজনের ওপর না, তোমার ওটা অল ওভার ওয়ার্ল্ডে যেটা তোমার অ্যাকচুয়ালি হয়ে আসছে, ওভারঅল যেটা একটা জিওগ্রাফি যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেটা তোমার থাকবে প্রথম 8 থেকে 10টা লেকচার। মানে তার মধ্যে তোমার অ্যাটমসফিয়ারও থাকবে, তার মধ্যে তোমার মানে এই যে পাহাড় তৈরি হচ্ছে বা মালভূমি তৈরি হচ্ছে বা নদীর যে গতিপথ, সেসব সব কিছু থাকবে, ঠিক আছে। তো এই যে লেকচারগুলো থাকবে, তো ধরো তুমি জিওগ্রাফি পড়া স্টার্ট করলে একটা একটা করে। প্রথম দিন দেখলে, প্রথম দিন তুমি আমার সৌরমণ্ডল, গ্যালাক্সি, ইউনিভার্স, কনস্টেলেশন এগুলো পড়লে, পড়ার পর ব্যাচের মধ্যে ধরো প্রথমে একটা লেকচার দেওয়া আছে, লেকচারের সাথেই ওর যে পিডিএফটা আছে, ইংলিশ এবং হিন্দি দুটো পিডিএফ ওর সাথে আপলোডেড আছে, ঠিক আছে। তো তুমি ইংলিশ পিডিএফ, তোমার যেটা সুবিধা, আমি যেমন ইংলিশ পিডিএফ পড়তাম, আমি হিন্দিতে পড়তাম, মানে স্যার হিন্দিতে পড়ান এবং ইংলিশে আমি পিডিএফগুলো দেখে পড়তাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি হিন্দি পিডিএফও ফলো করতাম না, কারণ আমার কাছে যখন আমি ব্যাচ নিয়েছিলাম, তো তখন আমি স্যারের ক্লাস নোট, স্যারের যেটা ক্লাস নোট হয় সেইগুলো আমার কাছে কেনা ছিল। পরে তো স্যারের ফ্যাক্টমেন্ট বইটা আছে, তো তার আগে আমার কাছে স্যারের ক্লাস নোট বইটা কেনা ছিল। তো আমি ক্লাস নোট বইতে থেকে পড়তাম, যদি কিছু এক্সট্রা লাগতো তো সেটা আমি ওখানে নোট করে নিতাম। তো আমার যেটা পড়ার স্টাইল ছিল যে, ধরো স্যার নেক্সট দিন যেটা পড়াতে যাবে, মানে ধরো তুমি প্রথম দিন জিওগ্রাফি স্টার্ট করছো, তো আমার কাছে ক্লাস নোট আছে, বা তোমার কাছে যেহেতু তুমি ব্যাচ নিয়েছো, তোমার কাছে পিডিএফটা আছে, তো তুমি পিডিএফ থেকে জাস্ট একবার রিভিউ নিয়ে নাও যে পিডিএফে কোথায় কি আছে, কি কি সম্বন্ধে আমি আজকে পড়তে যাচ্ছি। জাস্ট 10 মিনিটে একটা, তোমাকে অত ডিটেলসে বুঝতেও পারবে না, জাস্ট 10 মিনিটে তুমি একটা রিভিউ নিয়ে নাও যে হ্যাঁ আজকে স্যার এই ক্লাসে এই চ্যাপ্টারগুলো পড়াবেন, ঠিক আছে। তুমি 10 মিনিটে একটা রিভিউ নিলে, রিভিউ নিয়ে ক্লাসটা দেখলে, ক্লাসের শেষে স্যার ইউপিএসসির কোশ্চেন এবং সিজিএল এর কোশ্চেন সলভ করেন, ওই জিনিসটা কেউ স্কিপ করবে না, ওটা মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ আগেরবার থেকে এডুকুইটি প্যাটার্ন, মানে টিসিএস প্যাটার্ন যাওয়ার পর যে এডুকুইটি প্যাটার্ন স্টার্ট হয়েছে, সেখানে স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসছে এবং কিছু অ্যাব্রাপ্ট কোশ্চেন আসছে, যেটা জেনারেলি কারোরই নোটসে থাকে না, ঠিক আছে। সেটা মানে তুমি যখন তুমি এক্সাম দিতে যাবে, সমস্ত যে তুমি পারবে সেরকম কিন্তু কোনো মানে নেই, কিছু কিছু অ্যাডাপ্ট কোশ্চেন থাকে, কিন্তু সেগুলো তোমার যদি সাবজেক্টের সম্বন্ধে নলেজ ক্লিয়ার থাকে, তুমি যদি কোশ্চেন কী করে হ্যান্ডেল করতে সেটা যদি তুমি জানো, কোশ্চেন কী করে ট্যাকেল করতে, কোশ্চেন কী করে অপশন এলিমিনেশন করতে সেটা যদি তুমি জানো, তাহলে তুমি সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আসতে পারবে। আমার সাথে এটাই হয়েছে, সিজিএল 25-এর মেইনসে আমি কিন্তু 18টা যে কোশ্চেন ঠিক করেছি সেটা কিন্তু একদমই নয়, আমি হয়তো তার মধ্যে হয়তো আমি 14টা থেকে 15টা কোশ্চেন আমি জানতাম, বাকি যে 4টা কোশ্চেন আমি অ্যাটেন্ড করেছি সেটা আমি অপশন এলিমিনেশন করে অ্যাটেন্ড করেছি, এবং তার মধ্যে একটা আমার ভুল গেছে, ঠিক আছে। তো এই যে আমি যে কোশ্চেনটা যে অ্যাটেন্ড করছি, মানে আমার মধ্যে যে কনফিডেন্সটা এসেছে, ঠিক আছে, কনফিডেন্সটা যে এসেছে যে ঠিক আছে আমি তুক্কা নিলেও তার মধ্যে মিনিমাম 70% কি 80% কোশ্চেন আমার রাইট যাবে, এই যে কনফিডেন্সটা, এটা কিন্তু আমার একদিনে বিল্ড হয়নি। এটা আমার কী করে বিল্ড হয়েছে, এই তোমাকে যে বললাম যে ইউপিএসসি লেভেলের কোশ্চেন এবং সিজিএল লেভেলের কোশ্চেন, এখান থেকে ক্লাসের পর এই স্যার যে করাতেন না ইউপিএসসি লেভেলের কোশ্চেন, আমার এখান থেকে কনফিডেন্সটা বিল্ড হয়েছে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হয়তো তোমাদেরকে কেউ বলবে না, বা ডিরেক্টলি হয়তো তোমাদেরকে এটা কেউ হয়তো তোমার খুবই কম শুনতে পাবে, যে তুমি যদি এসএসসি লেভেলে প্রিপারেশন করো, এসএসসি সিজিএল লেভেলে প্রিপারেশন করো, তোমার প্রিপারেশন মানে তোমার যেটা প্রিপারেশন হওয়া উচিত সেটা হলো গিয়ে ইউপিএসসি প্রি লেভেলের, বিশেষ করে জিকে জিএস সেকশনের কথা বলছি আমি, ম্যাথ রিজনিং কথা ছেড়ে দাও, জিকে জিএস সেকশনে তোমার যেটা মিনিমাম যে তোমাকে যে লেভেলে প্রিপারেশন করতে হবে সেটা হলো গিয়ে ইউপিএসসি প্রি লেভেলের। তুমি যদি ইউপিএসসি প্রি লেভেলের মানে প্রিপারেশন বলতে ইউপিএসসি প্রি লেভেলের যেটা আমাদের সাবজেক্টের সাথে যেটা রিলেভেন্ট কোশ্চেন, সেটা যদি তুমি সলভ করতে পারো, সেটা যদি তুমি ট্যাকেল করতে পারো সেই কোশ্চেনগুলোকে, তাহলে দেখবে তোমার এক্সাম হলে বসে বা তুমি যখন মক দিচ্ছ, তোমার যতই হার্ড কোশ্চেন আসুক তোমার অত হার্ড মনে হবে না, কারণ তুমি অলরেডি ইউপিএসসি লেভেলে কোশ্চেন সলভ করে এসেছো। তুমি যখন ধরো মানে এবার ইউপিএসসি লেভেলে কোশ্চেন সলভ করবে কী করে সেটা বলছি এখন।
স্যারের ক্লাস হলো 1.5 ঘন্টা হচ্ছে, স্যার প্রথম 1 ঘন্টা ক্লাস করালো, পরে আধা ঘন্টা তোমাকে কোশ্চেন সলভ করাবে, ঠিক আছে? তোমাকে ওই প্রথম যে 1 ঘন্টা আছে সেই 1 ঘন্টা ক্লাসে তোমাকে খুব অ্যাটেন্টিভ হয়ে দেখতে হবে, ভীষণ অ্যাটেন্টিভ হয়ে দেখতে হবে, ঠিক আছে? যেটুকু মাথায় থাকলো, থাকার পর এবার তুমি যখন কোশ্চেনটা তোমার সাথে যখন কোনো ইউপিএসসি লেভেলে কোশ্চেন আসলো বা সিজি লেভেলে কোশ্চেন আসলো, সবার প্রথমে তুমি পজ করো ভিডিওটাকে, পজ করে তুমি আগে নিজে থেকে চেষ্টা করো যে তোমার কোনটা মনে হচ্ছে এবং কেন মনে হচ্ছে। তোমাকে 3টে অপশন দেওয়া আছে। ধরো আমি ফান্ডামেন্টাল রাইট নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আর্টিকেল 19 সম্বন্ধে একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসেছে, যে বলা হয়েছে যে আর্টিকেল 19-এ একটা স্টেটমেন্ট 1-এ আছে যে 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001-এর মাধ্যমে আর্টিকেল 19-এ ক্লজ 1 সাব ক্লজ সিতে কোঅপারেটিভ সোসাইটি বিল্ড করা যাবে, সেটাকে ইনক্লুড করা হয়েছে। স্টেটমেন্ট 2তে বলা হয়েছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ যেটা আছে, মানে রাইট টু প্রপার্টি যেটা আছে, সেটাকে অমিট করা হয়েছে। এবং থার্ড যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা বলা আছে যে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এতে আমাদের কাছে এই পাওয়ার দেওয়া আছে যে আমাদের কাছে রাইট টু স্পিচ আছে, ঠিক আছে? তো আমার কাছে 3টা স্টেটমেন্ট দেওয়া আছে, এবং 3টা স্টেটমেন্টের বেসিসে তোমাদের কী কী অপশন দেওয়া আছে? অনলি এ অ্যান্ড বি কারেক্ট, অনলি বি অ্যান্ড সি কারেক্ট, অনলি এ অ্যান্ড সি কারেক্ট, অ্যান্ড অনলি এ বি সি 3টাই কারেক্ট, ঠিক আছে? এবার তোমরা যদি কেউ ফান্ডামেন্টাল রাইট পড়ে থাকো, তাহলে তোমরা জানবে যে ওই যে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ, মানে রাইট টু প্রপার্টি যেটা আছে, সেটা তোমার 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে সরেনি, সেটা তোমার 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে সরেছিল, ঠিক আছে? এটা কিন্তু আমি একদম মানে বেসিক টাইপের কোশ্চেন বলছি, ঠিক আছে? তো তাহলে কী হলো, অপশন নাম্বার যে বি আছে, যেটা বিতে, তো সেটা সরে গেল, এবং যেটা তোমার মানে অ্যান্সারে যে 3টে অপশন আছে, মানে এ অ্যান্ড বি কারেক্ট, বি অ্যান্ড সি কারেক্ট, এ অ্যান্ড সি কারেক্ট, অ্যান্ড এ বি সি কারেক্ট, যদি তোমার বি ভুল হয়ে যায় তাহলে তোমার 3টে অপশন এমনি থেকেই সরে গেল। এ অ্যান্ড বি কারেক্ট সরে গেল, বি অ্যান্ড সি কারেক্ট সরে গেল, এ বি সি কারেক্ট সরে গেল, তাহলে তোমার কী পড়ে থাকলো? এ অ্যান্ড সি কারেক্ট। তো এটা হলো গিয়ে তোমার অ্যান্সার। এই যে অ্যাপ্রোচটা আছে, এটা আমি একদম ইজি অ্যাপ্রোচ দিয়ে বোঝালাম, ইজি একটা কোশ্চেন দিয়ে বোঝালাম। এটা আরও হায়ার লেভেলে, মানে আরও যত মানে কঠিন, যত মানে যেখানে তোমার একটু ইমাজিনেশন কাজে লাগবে, তো যেমন তোমার হিস্ট্রিতে তোমার একটু ইমাজিনেশন কাজে লাগে এই সব জায়গাগুলোতে, মানে তোমাকে একটু মানে জেনারেলাইজড স্টেটমেন্ট চিনতে হবে, তোমাকে একটু মানে কোথাও পার্টিকুলার কোথাও কিছু জোর দিয়ে বলছে কিনা সেটা তোমাকে একটু বুঝতে হবে। তো এই যে মানে একটা কোশ্চেনকে কী করে ট্যাকেল করা যায়, কী করে ফেস করা যায়, তো এই যে আর্টটা যেটা আছে, এই আর্টটা তোমাকে পারমার স্যার শিখিয়ে দেবে, ঠিক আছে? এবং সেটা শিখিয়ে দেবে বলতে তোমাকে নিজে থেকে শিখতে হবে। পারমার স্যার যখন কোশ্চেন সলভ করাবে, বেশিরভাগ বলতে মোর দেন 50% স্টুডেন্ট কী করে, পড়ার সময় তো পড়ে নিল, মানে 1 ঘন্টা যে লেকচার আছে সেটা তো দেখে নিল, দেখার পর ওই 1 ঘন্টা লেকচারের পর যে কোশ্চেনগুলো আছে সেটা না অ্যাটেন্ড করে না। তোমরা এই ভুলটা কখনো করবে না, তোমরা ওই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, কারণ ওই কোশ্চেন অ্যাটেন্ড করলে না, যেটা বললাম যে কোশ্চেন কী করে ট্যাকেল করতে হয় সেটা তোমরা শিখে যাবে। সাথে ওই কোশ্চেনের মধ্যে না কিছু নতুন জিনিস পাওয়া যায়, যেটা আমাদের মানে স্যারেরা বা পারমার স্যারও বলছি বা অন্য কোনো স্যারও পড়ানোর সময় হয়তো স্কিপ করে যান। যখন কোশ্চেন অ্যাটেন্ড করতে যায় তখন হয়তো স্যারের মাথায় মনে পড়ে যে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা বাদ গেছে, বা কোনো একটা নতুন কোনো টপিক বলো, তো সেই জিনিসটা তোমরা কোথাও নোট করে নিই, ঠিক আছে? তো এভাবে করে মানে ব্যাচের ক্লাসগুলো এভাবে করে অ্যাটেন্ড করতে হয়। এবার তোমার ক্লাস অ্যাটেন্ড করা হলো, তুমি ক্লাস দেখলে, কোশ্চেন দেখলে, তোমার ধরো 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 40 মিনিট একটা ক্লাস তোমার শেষ হলো। এরপর কী আছে, তুমি 5 মিনিট রেস্ট নাও, 5 মিনিট রেস্ট নাও। রেস্ট নিয়ে এবার আবার মানে রেস্ট নাও বলতে মোবাইল চালানোর কথা বলছি না, কিন্তু 5 মিনিট রেস্ট নাও। একটু রেস্টের সময় তুমি কী করবে, চোখটা বন্ধ করে ভাবো যে আজকে তুমি কী পড়লে ক্লাসের মধ্যে, ঠিক আছে? মানে ধরো তুমি আজকে ধরো তুমি মৌর্য সাম্রাজ্য পড়ছো হিস্ট্রি থেকে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে তুমি আজকে মৌর্য কিংডম পড়ছো। তো মৌর্য কিংডম কী স্থাপনা করছিল, ও কখন ছিল, মানে ওই যদি আমি চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলি তাহলে সে কখন এসেছিল, কোন টাইমটাতে এসেছিল, উনি কখন মারা গেছে, ওনার পরে কে এসেছিল, তারপর অশোক কোথায় মানে অশোকের যে ইনস্ক্রিপশন আছে সেটা কোথায় পাওয়া গেছে, কতগুলো মেইন ইনস্ক্রিপশন কোথায় আছে, মাইনর ইনস্ক্রিপশনগুলো কোথায় আছে, কোথায় তোমার বাইলিঙ্গুয়াল ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এই যে ছোটো জিনিস যেটুকু তোমার মাথায় মনে পড়ছে, ক্লাস শেষ করেছো, রিভিশন কিন্তু এখনও দাওনি, তার আগে তোমার মাথায় যেটুকু মনে পড়ছে এটাকে বলে অ্যাক্টিভ রিকল। ক্লাস শেষের পর তোমার মাথায় যেটুকু মনে পড়ছে, যেমন আমার এখন মাথায় মনে পড়ছে যে অশোকের যেটা মাইনর যে ইনস্ক্রিপশনগুলো আছে সেটা গাভি, কর্ণাটকা, তেমন হচ্ছিল হাস্কি, তেমন হচ্ছিল কিছু কর্ণাটকের কিছু জায়গা আছে, আমারও ঠিক নামগুলো মনে পড়ছে না এখন, কারণ আমি অনেকদিন হলো রিভিশন করিনি। তো এই জায়গাগুলোতে টোটাল 4 থেকে 5টা জায়গা আছে, সেখানে মাইনর ইনস্ক্রিপশনগুলো পাওয়া গেছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, যে তোমার অ্যাক্টিভ রিকলের যে জিনিসগুলো, তো এই জিনিসগুলো তোমাকে না হেল্প করবে একটা কোনো সাবজেক্টকে অনেকদিন ধরে মনে রাখার জন্য, ওকে? তো
তুমি একবার অ্যাক্টিভ রিকল করলে যেটুকু মনে আসলো মনে আসলো, তোমার যদি 30% মনে আসে না তাও তোমার হবে যে তুমি হ্যাঁ তোমার 30% মনে আছে, তাহলে তোমাকে 30% কম খাটতে হবে, বাকি যে 70% টপিক আছে সেটাতে তোমাকে বেশি ফোকাস করতে হবে বা সেটাকে তোমাকে একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। তো তুমি অ্যাক্টিভ রিকল করলে 5 থেকে 10 মিনিট অ্যাক্টিভ রিকল করলে এবার তুমি পিডিএফটা খোলো, যেটা তুমি ক্লাসের আগে পড়েছিলে সেই পিডিএফটা এবার তুমি খুলে এবার ডিটেলসে পড়ো, যে পড়ো যে হ্যাঁ আচ্ছা আজকে এই লেভেলে পড়েছি, এটা মানে এটা স্যার আজকে এটা বুঝিয়েছে, এটা সাথে স্যার, এবং স্যার না খুব গল্প করে বোঝায়, মানে একদম প্লট তৈরি করে গল্প করে বোঝায় যাতে তোমার মনে থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন তুমি মানে ক্লাস শেষের পর যখন তুমি ওই যে নোটটা একবার রিভিশন দিলে বা দুবার রিভিশন দিলে তোমার কিন্তু মাথায় থেকে গেল, কিছুটা থাকলো, যেটা তোমার অ্যাক্টিভ রিকলের মাধ্যমে যেটা তোমার 30% ছিল সেটা তোমার ধরো 2বার থেকে 3বার রিভিশন দেওয়ার পর তোমার ধরো সেটা 60% মাথায় থাকলো। তো আপাতত জিকেজিএস বন্ধ করে দাও, দিয়ে অন্য সাবজেক্ট পড়ো। এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে বা সন্ধ্যাবেলা, ধরো তুমি এটা সকালে পড়লে তো রাতে ঘুমোতে যাওয়ার আগে বা সন্ধ্যাবেলা আধা ঘন্টা আবার ওই যে চ্যাপ্টারটা পড়েছো সেটাকে নিয়ে আবার বসে রিভিশন দাও, যে আচ্ছা ওই রিভিশন দেওয়ার আগে আবার অ্যাক্টিভ রিকল করে যে আচ্ছা আজকে এগুলো পড়লাম। এবার চেষ্টা করো পিছনে যেটা অ্যাক্টিভ রিকল করেছিল, মানে দুপুরবেলা যেটা অ্যাক্টিভ রিকল করেছিল পড়ার পরে তার থেকে যেন আমি একটু বেশি মনে রাখতে পারো, মানে 10% হলে যাতে তুমি বেশি মনে থাকে সেটা তুমি ট্রাই করো। তো তুমি মনে করলে দেখলে আচ্ছা আমার এগুলো মনে আছে, তার মানে আমার এগুলো ভালো পড়া হয়েছে, এবার বাকি যেগুলো পড়া বাকি আছে সেটাকে তুমি একটু ভালো করে জোর দিয়ে পড়ো। জিকেজিএস একবার দুবার রিভিশন দিয়ে কিন্তু হয় না, জিকেজিএস তোমার কাছে মাল্টিপল রিভিশন চাই। আমি যদি আমার নিজের কথা বলি, আমি জিকেজিএস যে মানে ফেব্রুয়ারি 2025 থেকে শুরু করে এবং ওই সিজিএলের সিজিএলের মেইনসের আগে অবধি মানে জানুয়ারি 2026 পর্যন্ত পুরো যে হোল সিলেবাস আছে 7 থেকে 8 বার আমি কমপ্লিট করেছি, ঠিক আছে? মানে পুরো হোল সিলেবাসটাই 7 থেকে 8 বার আমি কমপ্লিট করেছি আমি। তো জিকেজিএস তোমার কাছে মাল্টিপল রিভিশন চাই, এবং মাল্টিপল রিভিশনের থেকে বড় কথা তোমার কাছে চাই তুমি যাতে প্র্যাকটিস করো। তো আমি এটা দিনের হিসেবে বললাম যে দিনে কী করে তুমি মানে রিভিশন করলে, এবার তুমি পরের দিন একদিন মানে জিওগ্রাফি ফার্স্ট লেকচার দেখার পরে তুমি পরের দিন জিওগ্রাফি সেকেন্ড লেকচার দেখবে। তো সেকেন্ড লেকচার দেখার আগে সেকেন্ড লেকচারে যে পিডিএফটা আছে সেটা তো তোমাকে একবার 10 মিনিট রিভিশন করতেই হবে। তার আগে মানে ফার্স্ট দিনে যেটা জিওগ্রাফি যেটা পড়েছো সেটাকেও তুমি 10 থেকে 15 মিনিট একবার রিভিশন দিয়ে নাও, ঠিক আছে? তাহলে কত হলো, পড়ার আগে তুমি 25 মিনিট রিভিশন করলে, দিয়ে লেকচার দেখলে লেকচার যেমনভাবে অ্যাটেন্ড করতে বলেছি করার পর আবার ওই অ্যাক্টিভ রিকল করো 5 থেকে 10 মিনিট দিয়ে, আবার তুমি ওই যেটা পড়লে সেটাকে একবার রিভিশন দিয়ে দাও, একবার কি দুবার রিভিশন দিয়ে দাও। তাহলে সকালবেলা তুমি কতক্ষণ পড়লে টোটাল, সকালবেলা তুমি জিকেজিএস পড়লে টোটাল 9 করে ধরো 2 থেকে 2.5 ঘন্টা তুমি জিকেজিএস পড়লে। যাদের জিকেজিএস উইক বা যারা জিকেজিএস বিগিনার যারা আছো তাদের জন্য এটা, ঠিক আছে? আর যারা তো মানে রিভিশন, যারা এক্সপার্ট আছো বা যারা ধরো মানে যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা তো শুধু রিভিশন দাও, তাদেরকে এগুলো নতুন কিচ্ছু করা দরকার নেই। তো এবার রাতেরবেলা যখন শুতে যাবে ওই সেম একবার মানে অ্যাক্টিভ রিকল করো, দিয়ে জিকেজিএস যেটা পড়েছো সেটাকে একবার দেখে নাও ব্যাস, রাতেই হবে, তার থেকে বেশি দরকার নেই। এবং যখন পড়বে না সেটুকু যেন তুমি মন দিয়ে পড়ো, এমন না যে তুমি বইয়ের সামনে খোলা আছে বা পিডিএফ সামনে খোলা আছে আর তুমি অন্য কিছু ভাবছো, তুমি কোনো রিলসের কথা ভাবছো বা ফেসবুকের কথা ভাবছো, ওরকম কিন্তু করলে কিন্তু হবে না, তোমাকে মন দিয়ে পড়তে হবে। তুমি যদি আধা ঘন্টা পড়ো, আধা ঘন্টার জন্য তুমি মন দিয়ে পড়ো, মানে মন যেন মানে ডেভিয়েট না হয়, ঠিক আছে? তো এভাবে করে তুমি পার ডে হিসেবে তুমি রিভিশন করা স্টার্ট করলে, দিয়ে সপ্তাহে 2 দিন রাখো পুরো সাবজেক্টে রিভিশন করার জন্য, মানে শনিবার এবং রবিবার এই 2 দিন রাখো মক টেস্ট এবং রিভিশনের জন্য। এই 5 দিনের মধ্যে, এই সপ্তাহে যেটা 5 দিন, সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত তুমি তো এখানে ইংলিশ পড়েছো, জিকেজিএস পড়েছো, ম্যাথ পড়েছো, রিজনিং পড়েছো, 4-5টা সাবজেক্ট পড়েছো। শুধু পড়ে গেলে তো হবে না, সেটাকে তো রিভিশনে দিতে হবে। তো এই রিভিশনের জন্য তুমি রাখো শনিবার এবং রবিবার। ধরো তুমি শনিবার দিন রাখলে ম্যাথ এবং জিকেজিএস আমি রিভিশন করবো 5 দিনে যা পড়েছি করে নিলে, এবং রবিবার দিন রাখো ইংলিশ এবং রিজনিং তোমাকে রিভিশন করতে হবে। সেদিন কিন্তু কোনো নতুন কিচ্ছু পড়া না, খালি রিভিশন। যদি তোমার একবার রিভিশন হয়ে গিয়ে থাকে তুমি 2বার রিভিশন করো, 2বার হয়ে গিয়ে থাকলে 3বার করো, কিন্তু নতুন কিছু না, পড়তে পারো নতুন। আমি একদম তোমাকে হার্ড অ্যান্ড ফাস্ট বলছি না যে পড়বেই না, সেটা না, তবে ওই দিনটা রাখো মেনলি রিভিশনের জন্য। সেদিন তোমার যাতে মানে যদি তুমি দিনে 8 ঘন্টা করে পড়ো, ওই মানে নর্মাল ডেজে তুমি যদি সোমবার থেকে শুক্রবার অবধি তুমি যদি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ো, তার মধ্যে তুমি 7 ঘন্টা পড়বে তুমি নতুন, এবং 2 ঘন্টা পড়বে তুমি, এবং 1 ঘন্টা পড়বে তুমি রিভিশনের জন্য। শনিবার রবিবারে আসলে কী হবে, তুমি ওই 8 ঘন্টার মধ্যে তুমি 6 ঘন্টা করবে রিভিশন, 2 ঘন্টা করবে তুমি নতুন সাবজেক্ট, ঠিক আছে? বা নতুন কোনো টপিক করবে। বুঝেছো তো কী বলতে চাইছি? তো এই গেল তোমার রিভিশন করার স্ট্র্যাটেজি বা রিভিশন কী করে করবো। এবং একটা মান্থলি রিভিশনও রাখতে পারো, মান্থলিতে রিভিশন রাখলে কি হয়, মান্থলি রিভিশনে তোমার পুরো একটা মানে সাবজেক্ট কভার হবে মান্থলি রিভিশন করলে, ঠিক আছে? তো এই গেল তোমার রিভিশন করার টপিক।
মানে রিভিশন কী করে করবো, আমি তো এইভাবে করে রিভিশন করতাম। আর তার থেকে বড়ো কথা, আমি যেহেতু 23-24 আমার অলরেডি অনেকখানি সিলেবাস কমপ্লিট ছিল, তো আমাকে ওর জন্য রিভিশন, আমার নতুন পড়ার থেকেও রিভিশনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আমি প্রচুর রিভিশন করেছি, মানে স্যারের লেকচার সবার সাথে সাথে আমি 2বার রিভিশন করতাম, রাতেবেলা সবার আগে রিভিশন করতাম, এবং আমি দিনে 2টো করে সাবজেক্ট নিয়ে চলতাম। যেহেতু আমার ম্যাথ এবং ইংলিশ অলরেডি কমপ্লিট হয়েছিল, ওর জন্য যারা বিগিনার আছো তারা কিন্তু এই জিনিসটা ভুল একদম করবে না। বিগিনার লেভেলের স্টুডেন্টদের একসাথে 2টো সাবজেক্ট নিয়ে চলতে হয়, একটা ম্যাথ, একটা জিকে জিএস ধরো বা ইংলিশ ধরো, ঠিক আছে? তো একসাথে 2টো সাবজেক্ট নিয়ে চলতে হয়। যারা বলে না যে 6 মাসে মানে আমি পড়ে সিজিএল ক্লিয়ার করে দিয়েছি বা এই করে দিয়েছি, দেখো আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে আমি এই জিনিসটা বলছি একজন অ্যাভারেজ স্টুডেন্টের হিসেবে। যদি কেউ খুব মেরিটোরিয়াস হয় তারা খুব ভালো কথা, তারা নিজেদের যেটা পোটেনশিয়াল আছে সেই হিসেবে তারা নিজেদেরকে পুশ করে যায়। কিন্তু আমি এটা মেনলি বলছি যেটা অ্যাভারেজ লেভেল স্টুডেন্ট, যারা মানে অ্যাকচুয়ালি গাইডেন্সের অভাবে যারা আটকে আছে, ঠিক আছে? তো আমার এই ভিডিওগুলো বানানোর মেইন মোটিভ হলো কি, যাতে কোনো স্টুডেন্ট যাতে মানে গাইডেন্সের অভাবে যাতে মানে পড়াশোনা যাতে ল্যাক না করে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি জিকে জিএসের মধ্যে মেইন সাবজেক্ট কী কী। 5টা সাবজেক্ট তোমার মেইন আছে, সিজিএল হিসেবে বলছি বা এনটিপিসি হিসেবে বলছি, ঠিক আছে? দেখো, সিজিএল এবং এনটিপিসি প্রিপারেশন আলাদা হয় না, এই জিনিসটা মাথা থেকে বের করে দেওয়া যে সিজিএল এর প্রিপারেশন আলাদা করবো, এনটিপিসি প্রিপারেশন আলাদা করবো, সিজিএল এর প্রিপারেশন আলাদা, সিজিএস এর প্রিপারেশন আলাদা, এনটিপিসি প্রিপারেশন আলাদা, এগুলো কিন্তু এরকম করে হয় না। দিস ইজ কমপ্লিটলি রং। আমি এবছর এনটিপিসিতে আমার 120-র মধ্যে 102.7 মার্কস আসছে নর্মালাইজড, এবং র মার্কস আসছিল 98.5। টিয়ার 2 এর কথা বলছি, এবং টিয়ার 1 আমার এসেছিল নর্মালাইজড 83 এর কাছাকাছি। আমি কিন্তু আলাদা করে কিচ্ছু করিনি, যা পড়েছি পারমার স্যারের থেকে পড়েছি, যা করেছি পারমার স্যারের প্র্যাকটিক্যাল থেকে পড়েছি, ঠিক আছে? আলাদা করে কিন্তু কিচ্ছু প্রিপারেশন হয় না। এই ভুলটা কিন্তু একদম করবে না যে এনটিপিসি প্রিপারেশন আলাদা করে করবো, সিজিএল প্রিপারেশন আলাদা করে করবো। এটা কিন্তু মারাত্মক ভুল, প্লিজ এই ভুলটা কখনো কেউ করো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে মানে কোন কোন সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট। পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োলজি, এই 5টা যেটা সাবজেক্ট বললাম, এই 5টা সাবজেক্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। 25টার মধ্যে 15 থেকে 16টা কোশ্চেন এই 5টা সাবজেক্ট থেকে আসে, ঠিক আছে? আমি বলছি না যে তুমি এই 5টা সাবজেক্ট পড়লে তুমি 15 থেকে 16টা কোশ্চেনই পেরে যাবে, কিন্তু তুমি 10 থেকে 12টা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে উইথ অ্যাকিউরেসি, ঠিক আছে? এটা হলো কি এই 5টা সাবজেক্টের ইম্পর্টেন্স। এরপরে আসে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমি কী করে করেছি? কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য আমি ফলো করতাম ক্রেজি জিকে ট্রিকের যে চ্যানেল আছে সেটাকে ফলো করতাম। অনেকে ইন্ডোলগাস চ্যানেলকেও ফলো করে, ওই চ্যানেলটাও ভালো। এবং আমি আরবিই মানে শুভম স্যারের যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ দিত সেটাকে ফলো করতাম, এবং ইয়ারলি পিডিএফটাকেও ম্যাগাজিনটাকে আমি ফলো করতাম। আমি দিনে ধরো আধা ঘন্টা রাখতাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ঠিক আছে? এবং পরীক্ষার আগে পারমার স্যার একটা ইয়ারলি কম্পাইলেশন বের করে আমি সেটাকেও দেখে যেতাম। আমি অতটা মানে সমস্ত টপিক না পড়লে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং একটা টপিকটা ইম্পর্টেন্ট, স্পোর্টস টপিকটা ইম্পর্টেন্ট, দেন স্কিমের টপিকটা ইম্পর্টেন্ট, ন্যাশনাল নিউজের টপিকগুলো ইম্পর্টেন্ট হয়, দেন ওই ন্যাশনাল যে স্পোর্টসের মধ্যে তোমার ওই খেলো ইন্ডিয়া গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এই যে টপিকগুলো আছে এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেন তোমার ওই যে অ্যাওয়ার্ডগুলো দেয় না, লাইক তোমার ওই শান্তিছোট ভাটনগর অ্যাওয়ার্ড, দেন কেউ খুব প্রমিনেন্ট পার্সোনালিটি যদি কেউ মরে যায় তার যে নিউজটা আছে, বা ওই পদ্মভূষণ এই যে অ্যাওয়ার্ডগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমি এগুলোকে মেনলি কভার করতাম। কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে আমার সত্যি বলতে একটু জ্বর আসে। তো আমার টার্গেট ছিল যদি কারেন্ট অ্যাফেয়ার্স 6টা থেকে 7টা আসে তার মধ্যে যেন আমি 3 থেকে 4টা করে যেতে পারি, এবং আমি সেই 3 থেকে 4টা করতাম। এবং আমি যে সোর্সগুলোর কথা বললাম, ক্রেজি জিকে ট্রিকের যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, আরবির যেটা মান্থলি ম্যাগাজিন সেটা, বা ওই পারমার সেটা যেটা মান্থলি ইয়ারলি যেটা কম্পাইলেশন এক্সামের আগে, বড় বড় এক্সামের আগে, সিজিএল এনটিপিসির আগে যেটা কম্পাইলেশন দেয়, সেই জিনিসগুলো আমি সেটা কভার করে গেলে আমি আরামে 3 থেকে 4 বা কোনো কোনো সময় 4 থেকে 5টা আমার হয়ে যেত, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলো কভার করতাম। তো এই গেল তোমার মানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আসি স্ট্যাটিক জিকে, ঠিক আছে? স্ট্যাটিক জিকের মধ্যে কোন কোন জিনিসগুলো, স্ট্যাটিক জিকে তো পিওরলি মুখস্থ করার, জেনারেল নলেজের মধ্যে তাও যায় একটু বোঝার আছে, কিন্তু স্ট্যাটিক জিকেতে বোঝার কিছুই নেই বলতে গেলে। তো সেখানে পিওরলি তোকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ তো যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু বলছি। এক হচ্ছিল কি সেন্সাস। সেন্সাস ভীষণ 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 ইম্পর্টেন্ট। সেন্সাস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ক্লাসিক্যাল ডান্স, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস, অ্যান্ড আরেকটা হচ্ছিল যেটা লোকাল ডান্স, যেটা ফোক ডান্স যেটা হয় সেই জিনিসগুলো। এই যে 5টা টপিক বললাম, সেন্সাস, ক্লাসিক্যাল ডান্স, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল, ফোক ডান্স, আরেকটা কী যেন বললাম,
ওকে, মাথায় আসছে, মনে পড়ছে, একবার দেখে নিও রিমাইন্ড করে। তো এই 5টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বাচ্চার ছিল। তো এই 5টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো না ছেড়ে যেও না। যদি কেউ বুকস অ্যান্ড অথর স্কিপ করতে চাও করতে পারো, কিন্তু এই 5টা টপিক না ছেড়ে যেও না। বুকস অ্যান্ড অথর্স আমিও স্কিপ করে গেছি। আমার বুকস অ্যান্ড অথর্স পড়তে খুব 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 বোরিং লাগতো। আমি মানে এটা কখনোই বলবো না যে তোমরা স্কিপ করে যাও, কিন্তু পারলে দেখে যাও, কিন্তু আমি স্কিপ করে গেছিলাম, তো আমার প্রবলেম হয়নি। কারণ আমার নর্মাল যে জিকে জিএস যে পোর্শনটা আছে, মানে ওই 5টা টপিকে যে কথা বললাম, সেই যে টপিকটা আছে সেটা আমি ভালো করে পড়েছিলাম, তো ওর জন্য আমার যেটা মার্কস আছে সেটা ভালো চলে আসতো, ঠিক আছে? এবং তো এগুলো গেল তোমার বেসিক থেকে কী করে বিগিনাররা কী করে তৈরি করবে। আর যদি ফিজিক্স কেমিস্ট্রির কথা বলো, ফিজিক্স কেমিস্ট্রিতে অতটা জোর দেওয়ার কোনো দরকার নেই। রেলে হলে একটু জোর দিতে পারো। রেলের মধ্যে ফিজিক্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো অপটিক্স এবং আইস। আর কেমিস্ট্রির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো তোমার পিরিয়ডিক টেবিল, মেটালস, নন মেটালস, এগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তো এই গেলো তোমার ফিজিক্স কেমিস্ট্রির ওপর। এবার আসি যে ধরো তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাকে রিভিশন করতে হবে। মানে এবার তোমার ফার্স্ট রিভিশন চাই, যে তুমি যতবার পারো তুমি রিভিশন করতে থাকো। তোমার মাথায় মাথায় এটা ঢোকা উচিত যে রিভিশন এবং প্র্যাকটিস দিয়েই তোমার যেটা ম্যাক্সিমাম, মানে ব্রেনের যেটা ক্যাপাসিটি সেটা তোমার ম্যাক্সিমাম হবে। তো তুমি রিভিশন কী করে করবে? রিভিশনের জন্য আমি যেটা প্রেফার করতাম, পারমার্সারের এফআরবি সিরিজ, ফার্স্ট রিভিশন ব্যাচ। ধরো আমি জিওগ্রাফি রিভিশন করবো, তো ধরো আমার জিওগ্রাফি আজকে টার্গেট আছে আমি জিওগ্রাফি আজকে 3টে চ্যাপ্টার পড়বো। তো আমি এফআরবি সিরিজে একটা লেকচার ওঠাতাম। লেকচারগুলো কতক্ষণ হবে? 20 থেকে 30 মিনিট হবে। আমি 1.5x রাখতাম, দিয়ে প্রথমে লেকচারটা দেখতাম, দেখার পর আমি বইটা পড়তাম, ঠিক আছে? আমি হার্ড কপি প্রেফার করতাম বলে আমার কাছে পারমার্সারের ক্লাস নোটসটা কেনা ছিল। কিন্তু যদি কেউ হার্ড কপি প্রেফার না করো তাহলে তো পিডিএফ আছে। আর যদি হার্ড কপি প্রেফার করো তাহলে এখন তো পারমার্সারের ওই ফ্যাটম্যান বইটা বেরিয়ে গেছে, তো তুমি সেটাকেও প্রেফার করতে পারো। এবং মোস্ট প্রবলি মেম আছে, ফ্যাটম্যানের সেকেন্ড এডিশন বাড়াবে। যদি কেউ কিনতে চাও তাহলে একটু ওয়েট করে যাও, তো পারমার্সারের সেকেন্ড এডিশনটা বেরোবে, তো তুমি সেটাকে কিনতে পারো। আমি কিন্তু তোমাদেরকে জোর করছি না কোনো কিছুতেই, আমি জাস্ট আমার যেটা স্ট্র্যাটেজি আছে সেটা শেয়ার করছি। এটাকে যদি বুঝতে হয় তাহলে বেটার, যদি বলো যে আমি পারমার্সারকে প্রমোট করছি, তাহলে ওয়েল অ্যান্ড গুড, ফলো করতে হবে না, কোনো ব্যাপার না। তো এই হলো গিয়ে, আমি ওই এফআরবি দেখতাম, এফআরবি দেখার পরে আমি তাড়াতাড়ি রিভিশন করতাম। এফআরবি সিরিজ থেকে দেখার পরে আমি তাড়াতাড়ি রিভিশন করতাম। আমার একদিনে ধরো যদি আমি জিওগ্রাফি নিয়ে বসে, আমার একদিনে 4 থেকে 5টা মানে ওই চ্যাপ্টার আছে সেটা আমার কভার হতো মোটামুটি, যদি 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা যদি আমি বসি। কারণ আমি আগেই বলছি যে ম্যাথ এবং রিজনিং আমার স্ট্রং সাবজেক্ট, আমার ওটা শুধুমাত্র মক দিয়ে হয়ে যায়। ইংলিশ এবং জিকেজিএস আমি লাস্ট 8 মাস এক নাগাড়ে পড়ে গেছি। তো এই গেল গিয়ে এফআরবি সিরিজের, মানে আমি কী করি এফআরবি সিরিজ ইউজ করতাম। নেক্সট আসছে পিওআইকিউ সিরিজ। পিওআইকিউ সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট। পিওআইকিউ সিরিজ আমি এখন তো 6.0 চলছে, তোমরা যদি পারো তাহলে পিওআইকিউ 3.0 থেকে দেখা শুরু করো। 3.2, 4.0, 5.0, 6.0 যদি পসিবল হয়। আর যদি নাও পসিবল হয় মিনিমাম 5.0 এবং 6.0 তোমরা দেখো। কারণ তোমরা বুঝতে পারছো না এখন যে রিভিশন এবং প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট, কতখানি ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক আছে? পিওআইকিউ সিরিজ তোমরা দেখা স্টার্ট করো, যেটুকু পারছো যতখানি পারছো। যদি পিওআইকিউ সিরিজে 20টা লেকচার থাকে, যদি সিজিএল প্রি বা এই ফেজ এক্সামে প্রি এর আগে যদি তুমি 10 থেকে 15টা লেকচার করে দেখে যেতে পারো না, মানে এই যে চারটা টপিক বললাম, মানে চারটা যে পিওআইকিউ সিরিজ বললাম, 3.0, 4.0, 5.0, 6.0, এর যদি তুমি 10 থেকে 15টা করে লেকচার তুমি যদি দেখে যেতে পারো না, আমি ধরে নিচ্ছি তুমি 15টা করে 10টা করে লেকচার দেখে যাচ্ছ, তাহলে কি চারটা পিওআইকিউ সিরিজ আছে, 4×10 = 40টা। তুমি যদি 40টা লেকচারে তুমি যদি দেখে যেতে পারো না, তুমি জানো না যে তোমার ডিভিশন কী লেভেলের হয়ে গেল, তুমি এটা বুঝতে পারবে না, ঠিক আছে? এই গেল এফআরবি সিরিজ এবং পিওআইকিউ সিরিজের ইম্পর্টেন্স। এবার আসছি নিট্টো সিরিজ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সিনারিও চলছে, এডুকেটিভ প্যাটার্ন, হ্যানো প্যাটার্ন, ত্যানো প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে নিট্টো সিরিজ কতখানি ইম্পর্টেন্ট। একে তো তুমি যখন ক্লাস করছো তখন তো পারমার্সার তোমাকে কী করে অপশন এলিমিনেট করে অ্যান্সারে পৌঁছে যেতে হবে সেটা তো তোমাকে শেখাবেই, কিন্তু এটার উপরে যদি তোমাকে মাস্টারি করতে হয় তাহলে তোমাকে পারমার্সারের নিট্টো সিরিজ দেখতে হবে ইউটিউবে, ফ্রিতে আপলোডেড আছে। এই যে এফআরবি সিরিজ বললাম বা পিওআইকিউ সিরিজ বললাম, এগুলো তোমার ফ্রিতে আপলোডেড আছে। নিট্টো সিরিজও আছে ফ্রিতে, ওয়াইটিতে আপলোডেড আছে, ঠিক আছে? তো তুমি সেখান থেকে নিট্টো সিরিজটা দেখো। নিট্টো সিরিজ এটা মনে করো না যে নিট্টো সিরিজ দেখলে দেখার পর তুমি ডিরেক্ট গিয়ে এক্সামে অ্যাপ্লাই করলে, সেটা কিন্তু হবে না। নিট্টো সিরিজ দেখো, সেটাকে ধরো তুমি নিট্টো সিরিজের ফার্স্ট 2টা লেকচার দেখে শিখলে যে নিট্টোটাকে কী করে অ্যাপ্লাই করতে হয়।
নেক্সট যে 3 নম্বরের থেকে যে তুমি লেকচারটা দেখা স্টার্ট করবে, সেটাতে তুমি নিট্টোটাকে অ্যাপ্লাই করা স্টার্ট করবে। নিট্টো আমি এভাবে করে অ্যাপ্লাই করবো। আমি কিছুক্ষণ আগে যে তোমাকে ফান্ডামেন্টাল রাইটের যে এক্সাম্পলটা দিয়েছিলাম না, এই এক্সাম্পলটাই তোমার নিট্টো সিরিজে তোমাকে শেখাবে, ঠিক আছে? আমি যে খুবই সহজ করে শেখালাম, খুবই সহজ এক্সাম্পল দিয়ে শেখালাম, তো ওখানে কোশ্চেনগুলো আরও হার্ড থাকে এবং সেখানে তোমার মাথা ওখানে খাটাতে হয়, ঠিক আছে? তো নিট্টো সিরিজটা কিন্তু ইম্পর্টেন্ট আমার হিসাবে, আমার ওপিনিয়নে। সিলেবাস কমপ্লিট হয়ে গেল, সিলেবাস একবার কমপ্লিট হয়ে গেল, তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল কি এফআরবি সিরিজ, নিট্টো সিরিজ, পিওয়াইকিউ সিরিজ। এই 3টা সিরিজ যেটা স্যার ফ্রিতে ওয়াইটিতে আপলোড করে রেখেছে, এই 3টা সিরিজ মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলো দেখো, এগুলো তো ফ্রিতে আপলোডেড আছে, কোনো মানে পয়সার কোনো দরকার পড়বে না। তো এগুলো দেখো। আর তাছাড়া কেউ যদি ফ্রিতে করতে চাও, ফ্রিতে যদি কেউ নলেজ করতে মানে গেইন করতে চাও, তাহলে ওয়াইটিতেই ওয়ান শট বা বম শট, পারমাসারে ওয়ান শট বা বম শট দেখতে পারো, সেগুলো যথেষ্ট বেনিফিশিয়াল। হ্যাঁ, এবার ধরো ওয়াইটিতে তোমাকে পলিটিক পুরো ক্লাস করাচ্ছে, ওয়ান শট করাচ্ছে 8 ঘন্টায়। সেখানে তুমি যদি ব্যাচে ক্লাস করো, ব্যাচে শুধুমাত্র প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার মানে আর্টিকেল 52 থেকে 78 অবধি যেতে স্যারের 2 ঘন্টা টাইম লেগেছে, ঠিক আছে? মানে কতটা ডিপে গিয়ে বোঝানো হয় এবং কতখানি প্র্যাকটিস করানো হয় তোমরা আইডিয়া করতে পেরেছো। আমি এইটুকু জাস্ট এক্সাম্পল দিই যে আর্টিকেল 52 থেকে 78 মানে কতখানি আর্টিকেল আছে, তার মধ্যে তোমরাই বলো। তোমরা 26 থেকে 27টা আর্টিকেল আছে, সেই 26 থেকে 27টা আর্টিকেল পড়াতে তোমাকে স্যার, আমাদেরকে স্যার টাইম নিয়েছিল 2 ঘন্টা 5 মিনিট। আমার এখনও টাইম মনে আছে, 2 ঘন্টা 5 মিনিট টাইম নিয়েছিল উইথ কোশ্চিন। তো আর সেই জিনিসটা তুমি যদি মানে পুরো পলিটিটা তুমি যদি ইউটিউব থেকে করতে চাও, তাহলে সেটা কতক্ষণে পাবে? 8 থেকে 10 ঘন্টায়। তো স্বাভাবিক ডিফারেন্স তো থাকবেই, ওয়ান শট এবং ব্যাচের লেকচারের মধ্যে ডিফারেন্স তো থাকবেই। তো এবার ডিপেন্ড করছে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম তার উপরে। তো সবই ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না, প্র্যাকটিস এবং রিভিশন। কারেন্ট অ্যাফেয়ার্সে রিভিশন চায়, স্ট্র্যাটেজিকও রিভিশন চায়, কিন্তু তার থেকেও বেশি রিভিশনের দরকার তোমার এই মানে যেটা বললাম যে জিকে জিএসের যে পার্টটা, মানে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স এবং বায়োলজি, এই পার্টসটা থেকে তোমার মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলোতে তোমার রিভিশনের দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে কম্পিউটার আমি কোথা থেকে পড়েছি। কম্পিউটারে আমি যাকে ফলো করতাম, তিনি হলেন আরবির শুভম জৈন স্যারের যে পিডিএফটা দেয়, রাধিকা ম্যামের যে পিডিএফটা, আমি সেটা থেকে ফলো করতাম এবং সেখান থেকে ফলো করে আমার কম্পিউটারে এসেছে 27 নাম্বার। আমি মানছি আমি বিটেকের স্টুডেন্ট, আমার কমিউনিকেশনে আমার উপর মাস্টারি করা আছে, মানে আমি বিটেক ইন ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তার জন্য আমার নাম্বার ভালো এসেছে। কিন্তু এবার হচ্ছে যে মানে সিজিএল মেইনসে যে কোশ্চেন এসেছে না, যদি কেউ আরবির ওই মানে ওই পিডিএফটা যদি ভালো করে পড়ে যায়, মানে খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ে যায়, টাইম দিয়ে যদি পড়ে যায়, 3 মাস যদি টাইম দেয়, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে 6 থেকে 7টা কোশ্চেন তবুও সে করে আসতে পারবে কারেক্ট করে। মানে 18+ আনা কোনো ব্যাপার ছিল না, যদি কেউ মানে করে আসতে পারে, ঠিক মতন পড়ে আসতে পারে। ওই পরীক্ষার হলে বসে যাতে না ঘাবড়ে, পরীক্ষা হলে বসে তোমার যে মাইন্ডসেটটাকে কন্ট্রোল করা কী যে মুশকিল ব্যাপার, সেটা মানে সেটা বিল্ড করতে কতটা যে টাইম লাগবে, মানে আমি জানি তো, যারা অ্যাকচুয়ালি সিরিয়াসলি খাচ্ছে তাদের যে কী অবস্থা হয় জানি, সেটা ভালো করে জানি, কিন্তু তবুও সব কিছু পরেও তো তোমাকে একটু মাথা ঠান্ডা করে অ্যাটেন্ড করতে হবে। তো ওই যে সেলফ কনফিডেন্স যে জিনিসটা আছে, সেটা কিন্তু কী বলবো, মানে প্র্যাকটিস করতে করতে বা বারবার রিভিশন করতে করতেই আছে। আমি যেমন যদি কম্পিউটারের কথা বলি, আমি টোটাল 13টা কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম। 13টা কোশ্চেন অ্যাটেম্প করার মধ্যে আমি 11টা কোশ্চেন শিওর শর্ট ছিলাম যে ঠিক হবে, ঠিক আছে? এবং 2টা কোশ্চেন আমি একটু অ্যাটেম্প নিয়েছিলাম। তো আমার টোটাল 10টা ঠিক আছে, 3টা ভুল করেছি। আমি একটা খুব বাজে কোশ্চেন ভুল করেছি, সেটা রেজিস্ট্রেটের কোশ্চেনটা আমি ভুল করেছিলাম। আমি জানা কোশ্চেন ছিল এটা, সেটা, এবং সেটা আমি ভুল করেছিলাম। তো তো ওই একটা কোশ্চেন আমার মানে বাজে ভুল করেছি। তো আমি যেটা পেয়েছি 10টা কোশ্চেন ঠিক, মানে 10 3 30 -3, মানে 3টা ভুল করেছি। তো 27 পেয়েছি আমি কম্পিউটারে, ঠিক আছে? তো কম্পিউটারের জন্য তুমি শুভম জৈন স্যারকে ফলো করতে পারো। তো এছাড়াও আমি বলছি না যে পারমার স্যার এবং শুভম জৈন স্যার এরা কিন্তু মানে আমি এদের থেকে পড়েছি বলে আমি এদের নামে গুণগান করছি, বাট সোজা বাংলা কথা বলতে গেলে আমি এদের কথা গুণগান করছি। কিন্তু তোমরা যদি অন্য কোনো টিচারকে ফলো করো, অন্য কারো কাছ থেকে তোমরা যদি মানে কমফোর্টেবল হও, ওয়েল অ্যান্ড গুড, তোমরা সেখান থেকে পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু পারমার স্যারে যেটা ফ্রিতে যেটা লেকচার আছে, সেটাকে একবার ইউজ করে দেখো, মেবি সেটা তোমার হয়তো ভালো লেগে যেতে পারে। জাস্ট অ্যাজ এ মানে সিলেক্টেড ক্যান্ডিডেট বা তোমাদের বড় দাদা হিসেবে বা তোমাদের অ্যাজ এ গাইডেন্স দেওয়া হিসেবে তোমাদেরকে জাস্ট আমি সাজেস্ট করছি যে তোমরা এটা একবার করে দেখো, যে জাস্ট মনের মধ্যে একবার আনো না, যে করে দেখি না যে কী হচ্ছে। এফআরবি সিরিজটা করেই দেখি না যে কী হচ্ছে, এফআরবি সিরিজ, পিওয়াইকিউ সিরিজ এবং নিট্টো সিরিজ করেই দেখি না কী হচ্ছে, কী হবে। আমার তো রিভিশনই হবে, আমার তো কিছু নেগেটিভ, আমি তো কিছু হারাচ্ছি তো না, আমার থেকে তো স্যার তো কোনো চার্জ নিচ্ছে না, শুধু তোমাকে নিজে থেকে বসে করতে হবে।
তো এইটুকুই। জিকে জিএসে মাল্টিপল রিভিশন কিন্তু দরকার। জিকে জিএস মাল্টিপল রিভিশন না হলে কিন্তু জিকে জিএস মাথায় থাকবে না। বারবার বলছি এটা আমি, জিকে জিএসে মাল্টিপল রিভিশন দরকার। তুমি কোথাও ঘুরতে গেলে সেখানেও তুমি টার্গেট নিয়ে যাও যে আমি ঘুরতে, ধরো তুমি দুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, ছোট্ট একটা টার্গেট নিয়ে যাও যে আমি দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, আমাকে যে করে হোক জিওগ্রাফিতে আমাকে চারটে চ্যাপ্টার কমপ্লিট করে আসতে হবে ঘোরার মধ্যে। নিজের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা টাইম বের করে নাও। এই যে কনসিস্টেন্সি যেটা মেনটেন করা যে ব্যাপারটা না, এটা কিন্তু খুব কঠিন। 95% স্টুডেন্ট কিন্তু পারে না। এটাকে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে আনতে হবে, ঠিক আছে? বাকি চলো, টাটা, গুড বাই, জয় হিন্দ।